নমস্কার। আমাদের রোজকার দৈনন্দিন জীবনেই আমরা অনেক সময় অনেক রকম নিষ্ঠুরতা এবং হিংসার সম্মুখীন হই এবং তার দ্বারা প্রভাবিত হই। কখনো কখনো সেই নিষ্ঠুরতার কিন্তু আমরাও ভুক্তভোগী হয়ে উঠি এবং এটা কিন্তু আমাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটি গভীর আঁচড় কাটে। আমরা ভাবতে বাধ্য হই যে মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে, কিভাবে এতটা হিংসাত্মক হয়ে উঠতে পারে এবং কিভাবে এই অত্যাচারগুলো অন্যান্য মানুষ এবং অন্যান্য প্রাণীদের ওপর চরিতার্থ করে। আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে, একটি সামাজিক ব্যাধি নিয়ে আপনাদের কাছে এই পরিবেশনা করছি। আমাদের আজকের যে সমস্যা, যেটাকে আমরা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসা, এর ওপর যেই আলোচনা সভা, তার দায়িত্বে রয়েছি আমি, অ্যাক্টিভিজম স্কলার্স ফোরামের এক্সিকিউটিভ সুব্রনীল ঘোষ, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাক্টিভিজম স্কলার্স ফোরামের সেক্রেটারি, আমাদের শ্রদ্ধেয় সুমনা গোস্বামী ম্যাডাম। আমরা আজই মহাশয়ের সাথেই এই আলোচনা পর্বতে ঢুকতে চেয়েছি। নমস্কার। আমরা কিন্তু সকলেই এই সমস্যাটার ব্যাপারে কিছু কিছু জানি এবং কোথাও না কোথাও এটা আমাদের সকলেরই ব্যক্তিগত জীবনে, সবারই ব্যক্তিগত জীবনে একটা অন্ধকার অংশ হয়ে থেকেই দেয়। কোথাও না কোথাও আমরা প্রত্যক্ষভাবে প্রভাবিত হই, কোথাও কোথাও আমরা পরোক্ষভাবে প্রভাবিত হই, আবার কখনো কখনো আমরা এটা আমাদের অজান্তেই হয়তো করেও ফেলি। আবার এই জন্যে আমরা এটা নিয়ে বিশেষ কথা বলতে চাই না। ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসা এমন একটা আমাদের সমাজে বিষয় বা টপিক, যেটা নিয়ে সবাই কিছু কিছু জানলেও সেটা নিয়ে বিশেষ কথাবার্তা, আলোচনা, সেটাকে আটকানোর উপায়, এগুলো নিয়ে আমরা খুব বেশি ভাবিত নয়। কিন্তু আমাদের অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের তো একটা মটো আছে। এই মটোটা হচ্ছে যে সমাজের যে ব্যাধি, সমাজের যে সমস্যা, সেইগুলির ওপরেই আলোকপাত করা, সেগুলোর ওপরেই খোলামেলা আলোচনা করা, সেগুলোকে নিয়ে খোলামেলাভাবে গবেষণা করা এবং সেগুলোকে সংঘবদ্ধভাবে একজোট হয়ে প্রতিকার করার উপায় বের করা, এগুলো নিয়েই তো অ্যাক্টিভিজম ফাউন্ডেশন তৈরি হয়েছে। তাই জন্যে এই অ্যাক্টিভিজম ফাউন্ডেশন গত 2 বছর ধরে আমাদের কলকাতারই একটি বিশেষ অঞ্চলে ডোমেস্টিক ভায়োলেন্সের ওপর একটি অ্যাগ্রিগেট লেভেল স্টাডি করে এবং এই স্টাডিটার ব্যাপারে আমাদেরকে অবগত করবেন আমাদেরই শ্রদ্ধেয় সুমনা গোস্বামী ম্যাডাম মহাশয়া। অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের পথ চলা তো শুরু হয়েছিল 2016 সালে। তখন থেকে অ্যাক্টিভিজম সোশ্যাল সায়েন্স ক্লাব তখন ছিল এবং তারাই যে কাজগুলি করেছিল সেগুলো ব্যক্তি স্তরে এবং ব্যক্তিদের যে সমস্ত সমস্যা তাই নিয়ে কাজ করেছেন। তারা তাদের ব্যক্তির সমস্যা সমাধানের প্রয়াস। এবং এরপরে 2021 সালে অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের একটি নতুন শাখা গড়ে উঠল, যেটা অ্যাক্টিভিজম স্কলার্স ফোরাম। এবং এই অ্যাক্টিভিজম স্কলার্স ফোরামের প্রথমেই এই অ্যাগ্রিগেট লেভেলে কেস নেওয়া, অ্যাগ্রিগেট লেভেলে গবেষণার কাজটি শুরু হলো। তাহলে এই যে অ্যাক্টিভিজম ফাউন্ডেশন যখন একটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি থেকে একটা অ্যাগ্রিগেট কেস স্টাডিতে গেল, অ্যাটেম্প্ট করলো, অনেকজন মানুষের জীবনের সমস্যা নিয়ে যখন কাজটা হলো, এটার পেছনে নিশ্চয়ই একটা অনেক সুদূর প্রসারী কিছু চিন্তা ভাবনা আছে, মানে নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা যদি একটু বলেন আমাদেরকে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করে। হ্যাঁ, দেখো, যখন প্রথম অ্যাক্টিভিজম সোশ্যাল সায়েন্স ক্লাব যখন তারা ইন্ডিভিজুয়াল লেভেলে কেস স্টাডিগুলো বিভিন্ন করেছে, সেখানে ব্যক্তি স্তরে ব্যক্তির সমস্যা সমাধানের চেষ্টা হয়েছে এবং বলতে আমাদের কোনো বাধা নেই এবং আমরা এটা গর্বের সঙ্গেই বলবো যে তারা বেশ সফলতার সঙ্গে এই কেসগুলির ওপর গবেষণা করে তাদের সমস্যা অনেক ক্ষেত্রেই অনেক লেভেল পর্যন্তই কিন্তু সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে।
এবার যখন 2021 সালে এই অ্যাক্টিভিজম স্কলার্স কোরাম আসলো, তখন এই চিন্তাভাবনাটা হলো যে এতদিন যে ব্যক্তি স্তরের সমস্যা সমাধানের সফলভাবে করা সম্ভব হলো, সেটা কি গোষ্ঠী স্তরেও করা সম্ভব? গোষ্ঠী স্তরের সমস্যা সমাধানের জন্য আমরা এই আমাদের অ্যাক্টিভিজমের যে পদ্ধতি সেটা প্রয়োগ করে আমরা কি কিছু দিশা দেখাতে পারি, যেটা একটা বৃহত্তরভাবে একটা সমাজের আহ, উপকারে আসে, সমাজের সমস্যা সমাধানে বেশ কিছু মানুষের অন্তত কাঁধে কোনো দিশা দেখাতে পারে। তার একটা চিন্তা ভাবনা অবশ্যই আমাদের মধ্যে ছিল, এবং সেই চিন্তা ভাবনা থেকেই এই অ্যাগ্রিগেট লেভেলে কাজ করা সূত্রপাত। মানে আমরা এই সামাজিক উদ্দেশ্যটাকে একেবারে সমাজের কাছে ডাইরেক্ট নিয়ে ছড়িয়ে যেতে পারতাম কি গাছটা কি। অবশ্যই, অবশ্যই। তাহলে আমরা যখন সমাজের, তো আনফর্চুনেটলি একটা সমাজের তো অনেক সমস্যাই থাকে। আমার মাঝে মাঝে এই জিনিসটা মনে হয় যে অ্যাক্টিভিজম কেন, ডোমেস্টিক ভায়োলেন্স কি প্রথমে চুজ করত, এটার পেছনে কি কোনো মানে কোন রকম চিন্তা ভাবনা কাজ করেছিল যে ডোমেস্টিক ভায়োলেন্স জিনিসটা কি আমরা সমস্যা হিসেবে প্রথম অ্যাগ্রিগেট স্টাডির জন্য নির্বাচন করলাম কেন, সেটা যদি একটু বলে। হ্যাঁ, এটা একদম যথাযথই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহ, আসলে এই সময়টার আহ, সঠিকভাবে নিশ্চয়ই আপনারও মনে আছে যে তার ঠিক আগেই আমরা করোনা সময়কালটা পেরিয়ে এসছি, এবং তখন আমরা এই বহু গবেষণায় দেখেছি, বহু পত্রপত্রিকায় লেখা হয়েছে এ বিষয়ে যে গার্হস্থ্য হিংসা এই সময়টায় খুব বেড়ে গিয়েছিল। তো তখন আমাদের সকলেরই এই সমস্যাটা একটা নাড়া দিয়েছিল, এটা বলতে কোনো বাধা নেই। এবং তার পরপরই যখন আমরা 2021 সালের শেষের দিকে এই কি সমস্যা নিয়ে আমরা গবেষণা করব এ কথা চিন্তা ভাবনা করছিলাম, তখন স্বাভাবিকভাবেই ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসার কথা আমাদের মনে এসেছিল। এবং এই সমস্যাটা শুধুমাত্র একটা জায়গায় নয়, মানে বিভিন্ন অর্থনৈতিক বর্গ বলুন বা বিভিন্ন শহর গ্রাম বলুন, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা ছড়িয়ে রয়েছে। তো সে কারণে আমাদের মনে হয়েছিল যে একটা কোনো ছাত্রদের সমস্যা বা কোনো অর্থনৈতিক সমস্যা, এগুলো হয়তো আলাদা আলাদাভাবে আমরা পছন্দ করতে পারতাম, কিন্তু এই সময়টাতে একটা সার্বিক সমস্যা যেটা বহু মানুষের জীবনে প্রভাব বিস্তার করেছে, এটা আমাদের মনে হয়েছিল যে এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে বিশেষ করে। তো সেই কারণে আমরা এটাকে গ্রহণ করেছিলাম। এবং পাশাপাশি তখন আমরা একটি পাবলিক ডিসকাশন করা হয়েছিল সেই সময় অ্যাক্টিভিজম স্কলার্স ফোরামের উদ্যোগে, যেটা অনলাইনে হয়েছিল। এবং সেখানেও আমরা বহু এমনি তো অতিথি স্পিকার ইত্যাদি ছিলেনই, কিন্তু পাশাপাশি আমরা জনসাধারণকে সেখানে আহ্বান জানিয়েছিলাম, এবং অনেক মানুষ কিন্তু এসেছিলেন। বেশ কিছু মানুষ, অনেক বললে হয়তো ভুল হবে, বেশ কিছু মানুষ কিন্তু সেখানে এসেছিলেন যারা ভুক্তভোগী এবং তারা সমস্যার সমাধান চান। সেটা আমাদের সেই পাবলিক ডিসকাশন থেকে মনে হয়েছিল যে মানুষ কিন্তু এই সমস্যাটা নিয়ে জর্জরিত, এবং এই সমস্যাটা থেকে কি করে বেরিয়ে আসা যায় তার সমাধান সূত্র তারা খুঁজছেন। হয়তো ওপেনলি নয়, সকলেই যারা এসছিলেন তারা হয়তো তাদের পরিচয় গোপন রেখেছিলেন, কিন্তু এই এতখানি সিভিয়ার একটা সমস্যা যেটা মানুষ মুখ ফুটেও বলতে পারছেন না, কিন্তু তার সমাধান চাইছেন। তো এই গণ যে আলোচনা, তার পরবর্তীতে আমরা আরো দৃঢ় হই যে হ্যাঁ, এই সমস্যাটা নিয়ে অবশ্যই আমরা অ্যাগ্রিগেট লেভেলে আমাদের এবার স্টাডি করার সময় হয়েছে। তো সেটাই একটা বিশেষ কারণ বলা যায়। আর এখানে অ্যাক্টিভিজম একাধারে দুটো রোল প্লে করতে পারলো। এক তো নিজের মোটো অনুযায়ী সমাজের যে সমস্যাটাকে বোঝার জন্য যে একটা মেথোডোলজিক্যাল একটা নতুনত্ব নিয়ে আসা, এবং তার সাথে সাথে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম নিয়ে মানুষগুলো নিজেরাই এসে নিজেদের সমস্যাগুলো কথা বললে এবং
তার সমাধানের দিকে আমরা একটা যাওয়ার রাস্তা খুঁজে পেলাম। এই দুটো জিনিসই একসাথে অ্যাক্টিভিজম বলতে পারা শিশু। অবশ্যই, অবশ্যই। সেটা যদি গণ আলোচনার ক্ষেত্রে হয় তো সেটা একটা মানে পথ দেখানোর দিকও আমাদের আ নিয়ে গেল এই আলোচনাটা। সেটা বলা যায়। তাহলে এখানে একটা জিজ্ঞাসা থাকতে পারে যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এর আগে তো এক জায়গায় এক রকম স্টাডি হয়েছে, কিন্তু এই যে অ্যাক্টিভিজমের স্টাডিটা, এটা অন্যান্য স্টাডির থেকে যে পৃথক কিভাবে, এইটা যদি একটু বলে। হ্যাঁ, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আ অ্যাকচুয়ালি যে বিভিন্ন গবেষণাগুলো আমরা দেখি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে হয়, আ সেখানে আ যে তথ্য সংগ্রহ হয় এবং বিশ্লেষণ হয়, তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো ছাপানো হয়। আ কিন্তু আ আমাদের যেটা অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের যে আ গবেষণার পদ্ধতি, সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্যই হচ্ছে যে এই আ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ এবং পত্রপত্রিকায় ছাপানো এখানে আমাদের আ গবেষণা শেষ হয়ে যায় না। এর মূল লক্ষ্যই হচ্ছে যে আ যাদের নিয়ে গবেষণা করছি, যাদের সমস্যা নিয়ে আমরা বিশ্লেষণ করছি তাদের কাছে আবার ফিরে যাওয়া। অর্থাৎ সেই সমস্যাগুলো বিশ্লেষণ করার পরে আমরা যে আ আ যে সিদ্ধান্তে উপনীত হলাম, যে কারণগুলো নির্ধারণ করলাম এবং যে সমাধানের সূত্রগুলো আমরা আ বিশ্লেষণ করে আ গবেষণায় আ উপনীত করলাম, সেগুলো নিয়ে আ আবার সেই একই আ গবেষণার ক্ষেত্রে ফিরে যাওয়ার একটা বিষয় আমাদের গবেষণার মূল, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। যে আমরা কেবল বিশ্লেষণ করে কেবল একাডেমিক স্তরে সেটা সীমাবদ্ধ থাকছে না। সেটা কি যাদের সমস্যা তাদের সেই সমাধান সূত্রগুলো আদৌ কোনো কাজে আসছে কিনা তাদের কাছে সেটা না জানালে এবং সেই মানে আ তাদের মধ্যে সেটা আলোচনা না করলে সেটা বোঝা যায় না যে আমি যেটা করলাম সেটা আদৌ সফল কিনা, সেটা আদৌ আ যথাযথ কিনা। তো কাজেই অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের আ গবেষণার এটা একটা বিশেষ দিক, বলা যেতে পারে এটাই মূল দিক যে গবেষণা যাদের সমস্যা সমাধানের জন্য আমরা করছি আ তাদের কাছে গিয়ে সেই সমাধান সূত্রটা প্রয়োগ করার বা তাদের দিশা দেখানোর একটা প্রক্রিয়া আমাদের গবেষণায় থাকে। মানে আমাদের কি অ্যাক্টিভিজমের একটা মূল মন্ত্র এইটাই যে আমরা যে মানুষদেরকে নিয়ে গবেষণাটা করছি তারাই আলটিমেটলি গবেষণার ফলের নির্ধারক হচ্ছি, সেই আমরা সবসময় বাস্তবায়িত করার চেষ্টা। একদমই। এবং সেখানেও অনেক সময় এরকম হতে পারে যে আমাদের আমরা যে গবেষণার সমাধানগুলো ভাবছি, তারা হয়তো মানে তাদের সমস্যার সমাধান তো তারাও নানাভাবে ভেবেছে। এবং সেই কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু একটা আ নতুন কিছু সমাধান সূত্র বেরোয় এবং যেটা শুধুমাত্র তারাই উপকৃত হচ্ছেন এমন নয়, সাথে, সাথে আমরাও গবেষক হিসাবে আমরাও উপকৃত হই। আমরাও আরো অনেক বেশি সমৃদ্ধ হই সেই আ আলোচনার মধ্যে দিয়ে, সেটা প্রয়োগের মধ্যে দিয়ে আ এবং আ এই যে সমাধান সূত্র সেটা আ সেটাকে প্রয়োগের ক্ষেত্রে আরকি। তাহলে এই যে স্টাডিটা, এটা তো কন্ডাক্ট করা নিশ্চয়ই একটা আমাদের খুব ইলাবোরেট একটা মেথোডোলজিক্যাল যে প্রচেষ্টা এবার তার নিশ্চয়ই কিছু মানে যে জায়গাগুলো আমরা আটকাবো পিটা কালেক্ট করতে গেলে সেই জায়গাগুলো আবার সেটাকে দিয়ে নতুন করে ভেবে সেখানে আবার তো এইটা একটু যদি বলে যে স্টাডিটা কিভাবে কন্ডাক্ট করা গেল, কারণ এটা সবসময় আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে অ্যাক্টিভিজমে যোগদান করার আগে অব্দি যখন থিওরি নিয়ে আলোচনা করতাম বা থিওরি নিয়ে এক কথায় চর্চা করতাম তখন মনে হতো যে হ্যাঁ একটা কিছু বলে দিলেই পৃথিবীটা আপনি পাল্টে যাবে, পৃথিবীতে মানে কোনো বাধা বিঘ্নতা কিছু আসবে না। কিন্তু যখন অ্যাকচুয়াল ফিল্ডে নামতে হয় কাজটা পড়ার সময় তখন যে 1000টা প্রতিকূলতা চলে আসে সেগুলোকে যে বারে বারে আমাদেরকে অতিক্রম করতে হয়, সেইটা কিভাবে এই স্টাডিটার সময় যেহেতু এটা অ্যাগ্রিগেট লেভেল
নিশ্চয়ই সেরকমভাবে ম্যাক্রোস্কেলে এই সমস্যাগুলো অনেক বেশি। এটা যদি হ্যাঁ, এখানে এই যে গবেষণাটা অ্যাগ্রিগেট লেভেলে শুরু হলো, এটা সত্যি বেশ কতগুলো ধাপে গবেষণাটা হয়েছে। এই স্টাডিটা করার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটা করলাম যে ফিল্ড নির্বাচন করলাম এবং সেটা আমরা করলাম মানিকতলা বস্তি এলাকা। এই এলাকায় আমরা আনকন্ট্রোলড কোটা স্যাম্পলিং মেথডে ৯০ জন রেসপন্ডেন্টের উপরে কাজটা করেছি এবং তার মধ্যে ৪৫ জন পুরুষ এবং ৪৫ জন মহিলা। ইভেন্ট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ইভেন ডিস্ট্রিবিউশন। এবং আমরা এই তথ্য সংগ্রহটা মুখোমুখি সাক্ষাৎকার, ফেস টু ফেস ইন্টারভিউ এর মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করেছি এবং একটা স্ট্রাকচার্ড ইন্টারভিউ শিডিউল আমরা ব্যবহার করেছি তথ্য সংগ্রহ করার জন্য। এবং এই তথ্য সংগ্রহের যে কাজটা সেটা আমরা ২০২২ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন ফেজে অনেকগুলো দিন আমাদের এক্সিকিউটিভরা দুটো শাখারই অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের অ্যাক্টিভিজম সোশ্যাল সায়েন্স ক্লাব এবং অ্যাক্টিভিজম স্কলার্স ফোরামের বিভিন্ন এক্সিকিউটিভ এবং তার বাইরেও অনেক সময় অনেক লাইফ মেম্বার তারাও এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সকলে মিলে এই তথ্য সংগ্রহটা করা হয়েছে। এবং এই তথ্য সংগ্রহের পর যেটা আপনি বললেন যে এটা যথেষ্ট জটিল এবং সেই কারণে আমাদের মনে হলো যে এইটাই হয়তো মানে সম্পূর্ণ তথ্য আমরা পেলাম কিনা বা যথাযথ তথ্যগুলো এলো কিনা, যে সমস্যাগুলো উঠে আসছে তথ্যে সেগুলো কতটা মানুষকে তাদেরকে দৈনন্দিন জীবনকে তাদের হ্যাম্পার করছে, তারা কি মনে করছেন, এগুলো জানার জন্য আমরা আবার সেকেন্ড ফেজে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করলাম, যেটা আমরা ২০২৪ সালে জানুয়ারি মাসে করা হলো। সেখানেও আমরা দুদিন আমরা গিয়েছিলাম এবং দুদিনই দুটো করে গ্রুপ আমরা ডিসকাশনের মধ্যে আমাদের ছিল, একটা পুরুষদের গ্রুপ এবং একটা মহিলাদের গ্রুপ। তো এইটা ফোকাস গ্রুপ ডিসকাশনের থেকেও আমরা সেই তথ্যগুলো যেগুলো আমরা ফিল্ড সার্ভে থেকে পাচ্ছিলাম সেগুলোকে আমরা আবার নতুন করে আলোচনার মাধ্যমে, গোষ্ঠীর মধ্যে মানুষদের আলোচনার মাধ্যমে আমরা সেগুলোকে আরো বেশি করে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। এবং তৃতীয় পর্যায়ে আমরা যেটা করলাম যে ফাইনালি এই তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ ইত্যাদি হলো এবং ফাইনালি ২০২৫ সালে জানুয়ারি মাসে আমরা একটি পাবলিক কনভারসেশন করলাম, যেটা গণকথোপকথন। সেখানে ওই তথ্যগুলো নিয়ে গিয়ে আবার ওই এলাকার মানুষদের সামনে তাদেরকে জানানো হলো এবং তাদের সঙ্গে একটা কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান কিভাবে তারা করতে পারেন সে সম্পর্কে তাদের সঙ্গে একটা বলা যেতে পারে কথোপকথনই হলো আর কি। এবং আমরা একটা জানানোর প্রয়াস নিলাম। এইটা মোটামুটি আমাদের পুরো প্রসেসটা এই পর্যন্ত এসে আমরা সম্পূর্ণ করলাম এইভাবে। তাহলে এই যে মানুষগুলোকে বারে বারে আমরা ইনভলভ করছি, এটার মধ্যে দিয়েই আমাদের প্র্যাকটিসটা তৈরি হচ্ছে, যেটা হয়তো অ্যাক্টিভিজমের একটা খুব স্বতন্ত্র বৈশিষ্ট্য। অন্যান্য একটা মানে কোনো অর্গানাইজেশনের সাথে তুলনা না করেও যদি আমি বলি, এই স্বতন্ত্র বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষগুলো সবসময় এই পার্টটা, এই প্র্যাকটিসটা, এই নলেজ বিল্ডিংয়ের একটা সবসময় একটা অন্তরঙ্গ একটা সদস্য হিসেবে থেকেই যাচ্ছে। একদম একদম সেটা একদম ঠিক কথা যে তাদেরকে নিয়ে আমরা গবেষণা করছি, কিন্তু তাদের বাদ দিয়ে এটা খুব যে যথাযথ যে হতে পারে না সেটা বলার অপেক্ষা রাখে না। এতক্ষণ আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে অ্যাগ্রিগেট স্টাডিটা নিয়ে ম্যাডামের থেকে যা শুনলাম, যে এটার পিছনে আমাদের চিন্তাভাবনা কিরকম ছিল, উদ্দেশ্য কিরকম ছিল, এটাকে বাস্তবায়িত কি করে করলাম আমরা, এবং এর প্রসেসটা যে ডেটা কালেকশনের যে জটিল এবং ইলাবোরেট একটা প্রসেস, এই প্রসেসটাকে আমরা কিভাবে প্রসেসটা আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলাম। এবার যে প্রশ্নটা আমি ম্যাডামকে করব
যে প্রশ্নটা অ্যাকচুয়ালি এই টপিকটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আল্টিমেটলি তাহলে আমাদের হাতে তথ্য কি এলো, যে ডেটাটা কি এলো, যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যে আমরা প্রসেসটা ইনিশিয়েট করলাম, সেই প্রসেসটার এন্ড গোলটা কি? এই প্রশ্নটা নিয়ে আমরা এখন ম্যাডামের কাছে চলে যেতে চলেছি। অবশ্যই যথার্থই বলেছেন আপনি যে এই গবেষণা থেকে কি পাওয়া গেল, এটাই তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন গবেষণায় তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম, তখন যত তথ্য সংগ্রহ হচ্ছে ততই যেন মনে হচ্ছে যে সবাই তো বলছেন না, আমাদের এখানে কোনো গার্হস্থ্য হিংসা বলে কিছু হয় না। হ্যাঁ, কিন্তু আমরা অনেকটা চিন্তিতও হয়ে পড়ছিলাম যে তাহলে কি এখানে গার্হস্থ্য হিংসার সমস্যা সেইভাবে নেই। কিন্তু যখন সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হলো, তারপর যখন আমরা সেটা বিশ্লেষণ করতে বসলাম, তখন দেখা গেল যে যেভাবে আমাদের প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছিল, সেখানে তো নানা রকম ক্রস কোয়েশ্চেন্স ইত্যাদি করা হয়েছিল। তো তার মাধ্যমে কিন্তু উঠে এসেছে এই বিষয়টা যে অন্তত মানে ৯ করে 71% মেল এবং ফিমেল তারা বলছেন যে তাদের পরিবারে দ্বন্দ্ব আছে, হিংসা আছে, বা গার্হস্থ্য হিংসা আছে। এবং দেখা যাচ্ছে যে এই যে এত বিপুল একটা পরিমাণ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেটা কিন্তু সবটাই যে খুব ওপেন সেটা তো যে নয়, সেটা তো আমরা বুঝতেই পারছি। হ্যাঁ? এবং তার একটা বড় কারণ আমরা দেখতে পেলাম যে 58% রেসপন্ডেন্ট তারা বললেন যে এই বিষয়টা খুব স্বাভাবিক, অর্থাৎ তারা বিষয়টাকে নর্মালাইজ করে ফেলেছে। এটা যে একটা বিষয়, এটা যে একটা সমস্যা, সেইভাবেই তারা দেখেননি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলে আমাদের মনে হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন আমরা চেষ্টা করছি দেখার যে তাহলে এরা কোন বিষয়গুলোকে ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসা বলে আদৌ মনে করেন বা করেন না। যেমন আমরা তো কেউ কাউকে গালাগালি দিলে, গায়ে হাত তুললে, মারধর করলে এক ধরনের হিংসা বলেই মনে করি বা মানে মনে করা উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অন্তত 32% মানুষ, পুরুষ এবং মহিলা মিলে আমি বলছি, যে তারা গালিগালাজি করাকে আদৌ হিংসা বলে মনে করেন না। গায়ে হাত তোলাকে আদৌ হিংসা বলে মনে করেন না, এরকম আমরা দেখতে পাচ্ছি 11% মানুষ। এবং মারধর করাটাকেও 12% মানুষ মনে করেন না যে এটা আদৌ কোনো হিংসা বা একটা অত্যাচারের নামান্তর। তো এটা আরেকটা বিষয়, যখন আমরা এই দিকটা বিশ্লেষণ করছি যে যারা ভুক্তভোগী তারা যখন মনে করছেন যে তারা নিজেরা কোনো অপরাধ করেছেন, বিনিময়ে তাকে কেউ গালিগালাজ করছেন বা মারধর করছেন, এই ক্ষেত্রে কি হয়, কত দূর তারা মনে করেন, কোন অংশটাকে মনে করেন যে এটা ডোমেস্টিক ভায়োলেন্স। এখানে এখানে আমরা যেটা দেখছি যে 39% মানুষ এইরকম ক্ষেত্রে মনেই করছেন না যে গালিগালাজ দেওয়াটা আদৌ হিংসা। এবং অর্থাৎ এটা এখানে আরো পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে যে আমি অপরাধ করেছি, কাজেই আমাকে কেউ গালি দিতেই পারে, এটা হিংসা নয়, এটা স্বাভাবিক। তো এইরকম আমরা বিষয়গুলোকে দেখছি যে আরো যত অপরাধ করেছি কাজেই বিনিময়ে পাচ্ছি, এক্ষেত্রে পার্সেন্টেজগুলো বেশ কিছুটা বেড়ে গেছে। তো এই এটার পরে যেটা আমরা দেখছি যে স্বাভাবিকতার পাশাপাশি যারা সাফারার, যারা সত্যি ভুক্তভোগী, তাদের মধ্যে 48%
রেসপন্ডেন্ট কিন্তু নর্মালাইজ করছেন বিষয়টাকে, অর্থাৎ যারা সাফারার, যারা ভুক্তভোগী, তারাও বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছেন না, তারাও বিষয়টাকে নর্মাল বলে মনে করছেন। এবং এটা হয়তো এই দিক থেকে বলা যায় যে এই আমি অপরাধ করেছি কাজেই আমাকে মারা হয়েছে, কাজেই ব্যাপারটা ঠিকই হয়েছে, স্বাভাবিক বিষয়। তো এইরকম আমরা কতগুলো তথ্য পেলাম এবং তথ্যের বিশ্লেষণের মাধ্যমে এই বিষয়গুলোকে দেখলাম। হ্যাঁ, এবার দেখা যাক যে এই যে আমরা তথ্য পেলাম যে তারা কিরকম মনে করছেন ডোমেস্টিক ভায়োলেন্সকে। তো ভায়োলেন্সের শিকার যারাই হচ্ছেন তারা কিভাবে রিয়্যাক্ট করছে সেটা যখন আমরা দেখতে গেলাম, অর্থাৎ কি রেসপন্স হচ্ছে তাদের, সেখানে আমরা দেখলাম যে অন্তত 41% মানুষ নীরব থাকছে, অর্থাৎ দে রিমেইন সাইলেন্ট। তারা কিন্তু কোনো কিছু বলছেন না, কোনো প্রতিবাদ করা বা সেটাকে রোখা আটকানো কিছু করছে, তারা এটা নীরবে সহ্য করছে। এবং পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে 36% মানুষ কিন্তু রিয়্যাক্টও করছে, তারা ঝগড়াই করুন বা যেভাবে হোক ঠেকানোর চেষ্টা করছে। কিছুটা কম পার্সেন্টেজে হলেও পুরুষদের মধ্যে বিশেষ করে আমরা দেখছি যে তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। অন্তত 13% পুরুষ বলছেন সমগ্র স্টাডির মধ্যে যে তারা এরকম ধরনের কোনো যখন অশান্তি হয়, ভায়োলেন্সের কিছু সমস্যা হয়, তখন তারা বাড়ি ছেড়ে চলে যায়। যদিও এটা আমরা মহিলাদের মধ্যে ততখানি দেখতে পাইনি, তাদের বাইরে যাওয়ার ততখানি সুবিধাও নিশ্চয়ই নেই, সেই কারণেই এটা আমাদের মধ্যে আমরা দেখি। তো যাই হোক, এই বিষয়গুলো রয়েছে এবং মানুষ এইভাবে রিয়্যাক্ট করছেন, এটাও আমরা দেখতাম। এবারে আমরা যদি দেখি যে এই যে বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়, এগুলোকে কি মানুষ কোনোভাবে চেষ্টা করেন না এ থেকে বেরিয়ে আসা? তারা কি কোনো স্ট্র্যাটেজি নেন না? নিশ্চয়ই নেন। হ্যাঁ, যেমন এই যে কেউ চুপ করে থাকেন, কেউ রুখে দাঁড়ান, কেউ বাড়ি ছেড়ে চলে যান, এরকমও যেমন করেন, পাশাপাশি কিন্তু তারা নানা রকম বাইরের লোকজনের সঙ্গে, সম্প্রদায়ের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সাহায্য সহায়তাও নেন, এটাও দেখা যায়। এবং এটা দেখা যাচ্ছে যে যাদের মধ্যে পরিবারের মধ্যে কমিউনিকেশন বা আদান প্রদান ভালো, তাদের মধ্যে কিন্তু সেই পরিবারের মধ্যে অপেক্ষাকৃত তারা ডোমেস্টিক ভায়োলেন্সকে ঠেকাতে পারে। এবং বাইরের সঙ্গে যত বেশি যোগাযোগ তৈরি করছেন, সেক্ষেত্রেও আমরা দেখছি যে তাদের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সকে ঠেকানোর, আটকানোর বা তাকে রক্ষার যে ক্ষমতা, তারা অনেক বেশি সক্ষম হন, অনেক বেশি সাকসেসফুল হন বলে আমরা স্টাডিতে দেখতে পেয়েছি। এবার দেখা যাক যে আমরা স্টাডি থেকে যেটা পাচ্ছি যে কোন বিষয়গুলোকে, কোন কারণের জন্য ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বলে এই মানুষগুলি মনে করছে। তার মধ্যে বেশ কিছু বিষয় আমরা সাধারণভাবেও আমরা বিভিন্ন গবেষণাতেও দেখি এবং ওনাদের বক্তব্যের মধ্যেও আমরা দেখলাম, যেমন অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক সমস্যা, যেমন মদ্যপানের সমস্যা, যেমন শিশুদের নানা রকম সমস্যা, অর্থাৎ সন্তানের নানা রকম সমস্যা, বা ইন্টারফিয়ারেন্স অফ আদার্স, বাইরের বহিরাগতদের ইন্টারফিয়ারেন্স, সেটাও আমরা দেখলাম যেখানে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমাদের রেসপন্ডেন্টরা উল্লেখ করলে। তো এই ধরনের কতগুলো বিশেষ কারণ আমরা আমাদের স্টাডি থেকে পেলাম এবং এই বিশ্লেষণগুলোই আমরা করলাম এতদিন ধরে, 2025 জানুয়ারির আগে পর্যন্ত। এবং এই তথ্যগুলো বিশ্লেষণ এবং পাশাপাশি বিভিন্ন গবেষণা কে সামনে রেখে সেই গবেষণাগুলো কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সকে দেখে বা তার সমাধান সূত্র কিভাবে পায়, সেগুলোকে আমরা বিশ্লেষণ করা এবং দেখার চেষ্টা করলাম।
এই যে ডিটা আমরা পেলাম, এই ডিটার থেকে আমাদের অ্যাকচুয়ালি আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। একটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যেটা শুনি আমাদের মাস মিডিয়ার থ্রু দিয়েই হোক বা আমাদের কমন সেন্সের থ্রু দিয়েই হোক, আমরা অনেক সময় দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স কেন হয় এই কারণগুলো। এখানে একটা হচ্ছে মদ্যপান, একটা হচ্ছে দারিদ্র্য। কিন্তু এই ডেটা থেকে আমরা যে দ্বিতীয় জিনিসটাও আমাদের কাছে খুব বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই মানুষগুলো যে ডোমেস্টিক ভায়োলেন্সের ভুক্তভোগী, এনারা কি নিজেদের এক্সপিরিয়েন্স থেকে এই কারণগুলোকে বলছেন, নাকি এনারা ওই কারণগুলো সব জায়গায় দেখে ওনাদের মাথায় এটাই ধারণা যে এই কারণ থেকেই হয়? এবং এইটা যাতে আমরা এই জিনিসটাকে আমরা আরো ভালো করে অনুধাবন করতে পারি, এই জন্যই আমরা পাবলিক কনভারসেশনটা রেখেছিলাম, ইনিশিয়েট করেছিলাম। কারণ একটা জিনিস তো সত্যি, যদি আমি একটা পয়েন্ট ধরি, লিনিয়ার ভাবে যদি দেখি, ডোমেস্টিক ভায়োলেন্স যদি আমি বলি যে অর্থনৈতিক দারিদ্র্যের ফলেই হয়, তাহলে তো অনেক সচ্ছল পরিবেশেও ডোমেস্টিক ভায়োলেন্স হয়, অনেক বিত্তবান পরিবেশেও ডোমেস্টিক ভায়োলেন্স যথেষ্ট হয়। আবার উল্টো দিকে এটাকে সমাধান করার যদি উপায় একটাই হয় যে দারিদ্র পরিবারে কিছু টাকা দিয়ে দাও, সেই টাকা দিলে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা বন্ধ হয়ে যাবে তার কোনো মানে নেই। বরঞ্চ সেখানে টাকাটা একটা এমন ফ্যাক্টর হয়ে যাচ্ছে কি ডোমেস্টিক ভায়োলেন্স আরো উপরন্তু বাড়ছে। সিমিলারলি মদ্যপানের সাথে, মদ্যপানের ভালো খারাপে যদি আমি নাও যাই, সামাজিক পরিস্থিতির সাথে তার কি সম্পর্ক সেটার মধ্যে আমি নাও যাই, প্রেক্ষাপটে তাকে আমরা যেভাবে দেখছি, তাহলেও যদি আজকে দেশের বা শহরের প্রত্যেকটা মদের দোকানকে ভেঙে দেওয়া হয়, তাহলে কি আপনা আপনি ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ হয়ে যাবে? সেটা তো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই লিনিয়ার কোরিলেশনগুলো ছেড়েই আমরা যখনই পাবলিক কনভারসেশনে গেলাম, এই পাবলিক কনভারসেশন থেকে তাহলে আমরা কি জানতে পারলাম সেটা যদি একটু বলেন। হ্যাঁ, একদমই, একদম যথার্থই বলেছেন আপনি। কারণ আ এই যে লিনিয়ার সম্পর্কটা নেই, এটাই কিন্তু আমরা যখন তথ্য বিশ্লেষণ এবং আ সম্পর্কের দিকগুলো দেখছিলাম বা কারণগুলো নিয়ে আলোচনা করছিলাম, তখন এই পাবলিক কনভারসেশন এর আগে পর্যন্ত এই বিষয়গুলোই আমাদের পড়াশোনার মধ্যে দিয়ে উঠে আসলো যে আ এটা এই সহজভাবে আমরা হয়তো দেখছি বা সাধারণ মানুষ মনে করছেন যে আ দারিদ্রতা আছে সেই কারণে ঝগড়া অশান্তি হয়েছে, বা মদ খেয়ে আসছে বাড়িতে সেই কারণে ঝগড়া অশান্তি হয়েছে। আ তো এইগুলো যে এত সহজ সম্পর্কের বিষয় নয়। যেমন আপনি যা বললেন, পাশাপাশি তো এটাও দেখা যাচ্ছে যে গোয়াতে যেখানে মদ্যপানের হার সবথেকে বেশি, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স এর হার সবথেকে কম। তো এটা নিশ্চয়ই বোঝায় না যে এদের দুটোর মধ্যে সরাসরি সম্পর্ক আ আছে। তো আ এই সূত্রটা, এই গবেষণার সূত্রটা নিয়েই অ্যাকচুয়ালি আমরা পাবলিক কনভারসেশন এ গেলাম, যেটা আমরা জানুয়ারি ২০২৫ এ গেলাম। এবং এর আগে আমরা এই বিভিন্ন গবেষণা যেখানে এই বিষয়টা উঠে এসছে যে আ আ আসলে আ মানে এই যে এত লিনিয়ার রিলেশন নেই, সেটাও দেখা যাচ্ছে। সেই গবেষণাও কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন একাডেমিক যে গবেষণা, সেখান থেকে আমরা আ তখন আ এইটা পড়াশোনা করার চেষ্টা করলাম, এটা বোঝার চেষ্টা করলাম। তাহলে এটা যদি সরাসরি কারণ না হয়, তাহলে কিভাবে এর থেকে বেরিয়ে আসবো? অর্থাৎ আমি যদি অর্থ দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ না করতে পারি বা মদ্যপান বন্ধ করে ডোমেস্টিক ভায়োলেন্স না বন্ধ করতে পারি, তাহলে কি? তাহলে সমাধানের সূত্রটা কোথায়? সেটাই কিন্তু আমরা বিভিন্ন গবেষণার মধ্যে, বিভিন্ন সাইকোলজি হোক বা বিভিন্ন ডিসিপ্লিনে, কোনো একটা ডিসিপ্লিনের মধ্যে সীমাবদ্ধ আমরা তো কখনোই ছিলাম না। তো বিভিন্ন ডিসিপ্লিনের যে তত্ত্ব, বিভিন্ন ডিসিপ্লিনের যে গবেষণা, সেগুলো থেকে আমরা কিছু সমাধান সূত্র বার করার চেষ্টা করলাম এবং সেটা নিয়েই আমরা পাবলিক কনভারসেশনে গেলাম। এবং এখানে মূলত আমরা যে বিষয়টা বলার চেষ্টা করলাম, সেটা হচ্ছে অ্যা একটা সহানুভূতি এবং দায়িত্বশীলতা গড়ে তোলার বিষয়। অর্থাৎ সমাধান সূত্র হিসেবে আমরা যেটা চিহ্নিত করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ফরওয়ার্ড লুকিং মডেল অফ রেসপন্সিবিলিটি। এখানে রেসপন্সিবিলিটি কি?
অ্যাকচুয়ালি আমরা যা কিছু করি, কোনো কাজ করি, সেটার তো একটা ফল হয়, এবং সেই ফলটা যদি কোনো খারাপ প্রভাব অপরের ওপর পড়ে, তার দায়িত্ব কার? অর্থাৎ আমি একটা কিছু করলাম, তার প্রভাব অপরের ওপর খারাপভাবে পড়ল, সেক্ষেত্রে দায়িত্বটা নিশ্চয়ই আমার, অর্থাৎ ব্যক্তির। তাহলে সেই দায়িত্বশীলতা আহ, গড়ে তোলা একটা বড় বিষয় বলে আমরা বিভিন্ন গবেষণায় দেখলাম। যেটা আমরা দেখলাম যে আহ, এখানে আমরা এটাই বলতে চাইলাম, এই রেসপন্সিবিলিটি মানুষ কিভাবে গড়ে তুলবে। সেটা যেমন বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, বিভিন্ন সাইকোলজিক্যাল গবেষণাতেও দেখা যাচ্ছে যে রেসপন্সিবিলিটি বাড়ালে বা সহানুভূতিশীলতা বাড়ালে বা মননশীলতা বাড়ালে হিংসার আহ, যে প্রবণতা সেটা কমে। এবং বিভিন্ন সাইকোলজিক্যাল যে রিসার্চ, সেখানে দেখা যাচ্ছে তার জন্য নানা রকম ট্রেনিং হয়, হ্যাঁ, এমপ্যাথি ট্রেনিং, সে ধরনের কিছু বিষয় যদি করা হয়, তাহলে সেখানে এমপ্যাথি বাড়ানো যেতে পারে, সহানুভূতিশীলতা বাড়ানো যেতে পারে, এবং তার ফলে আহ, ব্যক্তির রাগ কমে, রাগের প্রবণতা কমে, হিংসা কমে, আহ, যে ঘনিষ্ঠ সঙ্গীর প্রতি যে হিংসা সেটাও কমে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সবসময় তো মানুষ এই ধরনের ট্রেনিং নিয়ে তার গার্হস্থ্য হিংসার সমস্যা সমাধান করতে চান না। তিনি যদি বিষয়টাকে গোপনই রাখবেন, তাহলে তিনি কোথাও কেন ট্রেনিং নিতে যাবেন, বা কেউ এসে ট্রেনিং দিলেই বা তিনি সেটা গ্রহণ করবেন কেন? কাজেই আমাদের যে বক্তব্য ছিল, সেটা একটা বিশেষ ভাবে আমরা বলার চেষ্টা করছিলাম যে কিভাবে ব্যক্তি নিজেই বা তার এই দায়িত্বশীলতা গড়ে তুলতে পারেন কোথাও ট্রেনিং না নিয়ে। সেই কতগুলো স্ট্র্যাটেজিও আমরা এই পাবলিক কনভারসেশনের মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছিলাম, এবং যেখানে আমরা এটা বলার চেষ্টা করেছিলাম যিনি ভুক্তভোগী তাকেই প্রথম দায়িত্ব নিতে হবে, তার যিনি সঙ্গী বা যার যে পরিবারের যিনি হিংসায় নিযুক্ত, তার দায়িত্বশীলতা গড়ে তোলার দায়িত্ব ওই ভুক্তভোগী ব্যক্তিকেই প্রাথমিকভাবে গ্রহণ করতে হবে। এবং এটা ধীরে ধীরে প্র্যাকটিসের মধ্যে দিয়ে, বিভিন্ন দায়িত্ব নিজে পালনের মধ্যে দিয়ে অন্যের দায়িত্বশীলতা গড়ে তোলা যেতে পারে, এবং ধীরে ধীরে এই হিংসার প্রবণতা কমতে পারে। তো এই বিষয়টাই আমরা নানাভাবে কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে সেই একটা ডিটেইলড একটা মডেল, যেটা ফরওয়ার্ড লুকিং মডেল অফ রেসপন্সিবিলিটি বলছি। হ্যাঁ, এই ফরওয়ার্ড লুকিং মডেল অফ রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি কি ছিল এখানে? যেটা ব্যাকওয়ার্ড লুকিং, অর্থাৎ আগে কি হয়েছে অন্যকে দোষারোপ করা, এইটার পরিবর্তে এরপর কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে তার উপরে জোর দেওয়া। অর্থাৎ ব্লেম গেম না করে এজেন্সির জায়গা চলে আসে। একদম এই যে ব্যক্তি তিনি নিজেকে চিন্তা করুন যে তার কি করণীয়, এবং তিনি কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, এবং সেটা কিভাবে রেসপন্সিবিলিটি ডেভেলপ করার মধ্যে দিয়ে সম্ভব, সেইটা আমাদের বক্তব্যের মূল কথা ছিল। তাহলে আমরা এই পরিস্থিতি থেকে যেটুকু আমরা বুঝতে পারলাম এই জায়গায় এসে, যে আমাদের কাছে তথ্য সবটাই এলো, আমাদের প্রসেসটাও ঠিক মতো কন্ডাক্ট হলো, কিন্তু আমার যেটা জানার রয়েছে যে এই মানুষগুলোর কাছে আবার যখন আমরা ফিরে গেলাম কথোপকথনের সময়, তখন ওনাদের মধ্যে যখন আমরা আমাদের চিন্তাভাবনাটা মানে আমরা ওনাদের সাথে শেয়ার করছি, তখন কি কোনো সমস্যা হয়েছিল? মানে সমস্যাটা কিন্তু টেকনিক্যালি ঠিক এটা নয় যে সমস্যাটা হচ্ছে যে ওনারা বুঝতে পারছেন না বা আমরা বোঝাতে পারছি না, তা নয়। কিন্তু সত্যি কথা বলতে তো ওনাদের যে লিভড এক্সপিরিয়েন্স, যে কথাটা আমরা বলি সমাজবিজ্ঞানে, লিভড এক্সপিরিয়েন্সটা আলাদা, আমাদের আলাদা। তো এই জায়গাটায় যখন আমরা আমাদের কথোপকথনের সময় আমরা কি বোঝাতে চাইছিলাম এবং ওনাদের কাছে কি যাচ্ছিল, এই সময় কি কোনো সমস্যা হয়েছিল? যদি হয়ে থাকে আমরা সেগুলোকে মোকাবিলা করলাম কিভাবে? হ্যাঁ, আপনি যেটা বললেন যে এই সময় কোনো সমস্যা হয়েছিল কিনা, বলতে গেলে কিন্তু বলতে হয় যে সমস্যাটা প্রথম থেকেই আমাদের সাথে ছিল। হুম? যেটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে বলা যেতে পারে।
কারণ আমরা এমন একটা বিষয় বেছেছি যেটা গার্হস্থ্য হিংসা, এবং যে ব্যাপারে মানুষ মুখ খুলতে চান না। হ্যাঁ, সেটা খুব স্বাভাবিক কথা। যদি আমাদেরকেও কেউ জিজ্ঞেস করে আপনি কি বাড়িতে হিংসার শিকার, আমরা কি বলবো হ্যাঁ আমি হিংসার শিকার? নিশ্চয়ই সেইভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি না। তো ঠিক সেই রকমই যখন আমরা প্রথম তথ্য সংগ্রহ করতে গেছিলাম, তখন কিন্তু এই বিষয়টা আমাদের বেশ চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছিল যে কি করে আমরা এই তথ্যটা সঠিকভাবে ওনাদের কাছ থেকে নেব। কারণ যতজনকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা বলছেন যে না আমাদের এরকম কোনো সমস্যা নেই। তো এই হিসাবে আহ এটা এটা কিন্তু তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলা এবং সেখান থেকে তাদের কাছ থেকে তথ্যটা সঠিকভাবে বার করা, এটা একটা বড় সমস্যা এবং বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়েছে এবং আমাদের মনে হয়েছে বলা ভালো। এবং তারপরেও এই যে এই তথ্যটা সঠিকভাবে সংগ্রহ করার জন্য আমাদের বারে বারে যেতে হয়েছে। সার্ভের মধ্যে দিয়ে যেমন আমরা গেছি, হ্যাঁ ৯০ জনের তথ্য সংগ্রহ হয়েছে, তারপরেও আমরা আবার গেছি ফোকাস গ্রুপ ডিসকাশনে এবং তারপরে ফাইনালি পাবলিক কনভারসেশনে। তো বারবার তাদের কাছে যাওয়াটাও আমাদের কাছে বেশ একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এরা যেহেতু সকলে কাজ করেন, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু সবসময় পাওয়া যেত না। তো তারা কখন বাড়িতে থাকবেন সেই সময় মতন যাওয়া এবং পুরো ইন্টারভিউটা সম্পূর্ণ করা। কারণ সকলেই বলতেন এবার আমাদের জল নেওয়ার সময় হয়ে গেছে, বা আমাদের রান্নার সময় হয়ে গেছে, বা কাজে যাওয়ার সময় হয়ে গেছে। তো সেটা একটা বেশ বড় সমস্যা ছিল, সময়টা। পাশাপাশি যেহেতু বারবার করে যেতে হচ্ছে, যেহেতু একদিনে কাজটা হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না, তার ফলস্বরূপ যে আমাদের যে বিভিন্ন এক্সিকিউটিভরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদেরকেও কিন্তু বারবার সেখানে যেতে হয়েছে। এবং যেহেতু আমাদের অ্যাক্টিভিজম ফাউন্ডেশন পুরোটাই সেলফ ফাইন্যান্সড, যার নিজের ব্যয়ভার নিজেরাই বহন করি আমরা। তো সেক্ষেত্রে যে সমস্ত এক্সিকিউটিভ আমাদের সাথে রয়েছেন সকলেই ছাত্র ছাত্রী, তো তাদের এটা তো একটা ফিনান্সিয়াল দিক থেকেও একটা চ্যালেঞ্জ ছিল বারবার তাদেরকে যাওয়া এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করার জন্য এতটা সময় থাকা এবং তথ্য সংগ্রহ করা। তো এই বিষয়গুলো সত্যিই আমাদের যথেষ্ট সমস্যাদায়ক ছিল, কিন্তু অবশ্যই অ্যাক্টিভিজম ফাউন্ডেশনের সামগ্রিক সমস্ত এক্সিকিউটিভ, সমস্ত বডি একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে কি বলবো আন্তরিকভাবে এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেটা কিন্তু অনন্য সাধারণ একটা বিষয়। এত সমস্যা থাকা সত্ত্বেও সকলে কিন্তু কেউই পিছিয়ে যায়নি বা আসবো না, করব না এ কথা কখনো মনে হয়নি। তথ্য পাওয়া যাচ্ছে না, তাও কিভাবে পাওয়া যায়, কি করলে তথ্যটা আসে, সেই চেষ্টাই আমরা করে গেছি এবং তার ফল হিসাবেই আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়েছি এবং আজকে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, তো আমরা এই গোটা প্রসেসটা এবং এই গোটা স্টাডিটার শেষে এই পাবলিক ডিসকাশনটা যখন শেষ হলো, এরপরে আমাদের যে আউটকামসগুলো, বিশেষ করে দুটো আউটকাম আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। একটা তো যেটা ওই মানুষগুলো তারা যে ভুক্তভোগী, তারা ভিকটিম, তারা এই আউটকাম থেকে কিছু যদি নিজেদের জীবনে ফেরত নিয়ে গেলে নিজেদের জীবনটা আরেকটু সুস্থভাবে বাঁচতে পারে। আর একটা আউটকাম আমরা কিভাবে এই পুরো এক্সপিরিয়েন্সটার থেকে সমৃদ্ধ হলাম, এই দুটো বিষয় আমাদেরকে অবশেষে সুমনা ম্যাডাম আমাদেরকে অবগত করবেন যে কিরকমভাবে এই আউটকামস দুটো আমাদের অ্যাক্টিভিজমের জন্য এবং ওই মানুষগুলোর জন্য দুই পক্ষের জন্যই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তো আসল জায়গা আমাদের স্টাডির, যে আমরা কি পেলাম, এটা তো সব থেকে জরুরি। তো এখানে আরো একটা কথা বলার কথা মনে হলো যে আমাদের পাবলিক কনভারসেশনের পরে
একটি নাটক মঞ্চস্থ হয়েছিল, যেটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ছাত্রছাত্রীরা করেছিলেন। তাদের অধ্যাপক শুভাশিস হালদার মহাশয় তত্ত্বাবধানে, এবং সেই নাটকটির নাম ছিল গৃহযুদ্ধ। সে নাটকটিও সেখানে উপস্থাপিত হয়েছিল, যেটি কিন্তু আমরা দেখেছিলাম একটা বেশ প্রভাব ফেলেছে সেখানকার মানুষজনের উপরে। তো এই উভয় বিষয়টাই আমাদের কনভারসেশন, নাটক, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যখন ওদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করলাম, তখন যেটা দেখলাম যে ওদের কিন্তু বেশিরভাগ, মানে বলা যায় অধিকাংশ, ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এটা বলছেন যে যে আলোচনা হলো, যে কনভারসেশন হলো, সেখান থেকে তারা অনেক কিছুই নিয়ে যাচ্ছেন। যে বিষয়গুলো তারা হয়তো এতদিন সেইভাবে ভেবে দেখেননি, বুঝতে পারেননি, সেই বিষয়গুলো অনেকটা তারা নতুনভাবে দেখছেন এবং বুঝছে। এটা ফিডব্যাক ফর্মের মধ্যে দিয়ে কিন্তু উঠে এসেছে। পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের সাথে কনভারসেশনের বাইরেও বহু মানুষ আসছিলেন এবং তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলছিলেন, জানতে চাইছিলেন যে আমাদের কি করা উচিত। তো এটা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা অবশ্যই স্বীকার করতেই হয়। পাশাপাশি একটা কথা না বললেই নয়, ওই দিন তো আমরা ওখানকার মানিকতলা হরিনাথ দে রোডের দুর্গা মণ্ডপে এই সমস্ত পাবলিক কনভারসেশনটা করেছিলাম। তো সেই মণ্ডপটা আমরা মানে ভাড়া নিতে হয়েছিল এবং তার একটা মূল্য ছিল। তো পরবর্তীকালে আমাদেরকে সেখানকার মানুষজন, সেই ক্লাবের যিনি কর্তা, তিনি কিন্তু এই মূল্যটি ফেরত দিয়েছেন এবং সেটা তারা বলেছেন যে আপনাদের যে আলোচনা, আপনাদের সঙ্গে যে কথোপকথন, তার মাধ্যমে আমাদের যা উপকার হয়েছে, এই মূল্যটা তার কাছে কিছুই নয় এবং এটা আমরা ফিরিয়ে দিতে চাই। তো এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক যে সত্যি তার মানে তাদেরকে কিছুটা নাড়া দিয়েছিল, কারণ এই টাকাটা তো তাদের কাছে যথেষ্ট। এটা তো একটা মানে ফেলনা কিছু নয়, তারা এটা ভাড়া দেন। তো সেই মূল্যটা তারা ফিরিয়ে দিয়েছেন, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। এবং আমরা যেটা আপনি বললেন দ্বিতীয়ত, তো একটা তো নিশ্চয়ই প্রথম পয়েন্টের সাপেক্ষে বলাই যায় যে তারা তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে কিছুটা হলেও তারা নিয়ে গেছেন। হ্যাঁ, এবং দ্বিতীয়ত আমরা কি পেলাম এই জায়গাটা যদি বলি, অবশ্যই আমরা তো এর আগে এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের ছিল না, এই অ্যাগ্রিগেট লেভেলে একটা স্টাডি করা এবং সেটা সেই ফলাফল তাদের কাছে নিয়ে যাওয়া, এটা আদৌ কার্যকরী হবে কিনা এ নিয়ে আমাদের মধ্যেই সংশয় ছিল। তো এটা যখন দেখলাম আমরা যে মানুষ গ্রহণ করলেন এবং সেটা তারা স্বীকার করলেন, তো সেটা আমাদের কাছে একটা বড় উপলব্ধির জায়গা। এবং এইভাবে যে গবেষণার ফল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যে অভিজ্ঞতা হয়তো আমাদের আগে কোথাও কখনো হয়নি, সেটা একজন গবেষক হিসাবেও আমাদের কাছে এটা সম্পূর্ণ একটা নতুন জায়গা। এবং সামগ্রিকভাবে অ্যাক্টিভিজম ফাউন্ডেশন এবং অ্যাক্টিভিজম স্কলার্স ফোরামের কাছেও এটা একটা বড় প্রাপ্তি যে এই গবেষণার ফলকে চার দেয়ালের মধ্যে বা গবেষণাপত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যে কার্যকরীভাবে তাকে গবেষণা ক্ষেত্রে নিয়ে যেতে পারছি, অর্থাৎ মানুষের কাছে নিয়ে যেতে পারছি, এবং সেটা যে কার্যকরী রূপ পাচ্ছে, এটা কিন্তু আমাদের সত্যি একটা আনন্দের জায়গা, সাফল্যের জায়গা। এবং এটাকে মূলধন করে আমরা আরো বড় করে, আরো ভালোভাবে পরবর্তী কাজের দিকে এগিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। এতক্ষণ আপনারা শুনলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসা নামক সামাজিক ব্যাধি, সেটা মোকাবিলা করার জন্য অ্যাক্টিভিজমের যে প্রচেষ্টা ছিল। অ্যাক্টিভিজম সবসময় এটা বিশ্বাস করে যে আমাদের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি মানুষের অবচেতন মনের অন্ধকারে
যতটা সমস্যা সমাজেরও ততটাই সমস্যা, এবং একসাথে দুটো দিকেই আলোকপাত না করলে সেই সমস্যাগুলি থেকে আমরা মুক্তি চট করে পেতে পারবো না। তাই জন্য অ্যাক্টিভিজম এই মূল মন্ত্রেই সবসময় এগিয়ে চলার প্রচেষ্টা করেছে এবং করে চলবে। আমরা হয়তো এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আমরা সবাই রক্ত মাংসের মানুষ, এবং আমাদের ভুল ত্রুটি সবকিছু থাকবেও, উই আর আ লিটনি অফ ফ্লজ, আমাদের ফ্লজ থাকবেও, কিন্তু এই যে প্রতি মুহূর্তে নিজের অন্ধকার দিকগুলোকে চিহ্নিত করা, সেগুলো নিয়ে খোলামেলাভাবে খুব স্বচ্ছ এবং সৎভাবে নিজের সাথে একটা কথোপকথনে আসা এবং তারপরে একটা জায়গায় পৌঁছানো, এইটা যে সবসময় একটা প্ল্যাটফর্ম হিসেবে অ্যাক্টিভিজম দেওয়ার চেষ্টা করছে বা শুরু করেছে, এটাই এই ডোমেস্টিক ভায়োলেন্সের এই সামগ্রিক স্তরের রিসার্চের কাজটার পর থেকেই আমরা আরও ভালো করে করতে শুরু করলাম। এইখানে এই অবধি রেখেই আমি আপনাদের কাছে, সকলের কাছে আবেদন জানাবো যে আপনারাও আস্তে আস্তে নিজেদের জীবনের অন্ধকার দিকগুলোকে আলোকপাত করুন, নিজেরাও অ্যাক্টিভিজমের মূল মন্ত্রে দীক্ষিত হওয়ার চেষ্টা করুন, নিজেদের জীবনে ছোট ছোট করে, নিজেদের মতো করে অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার চেষ্টা করুন, এবং সর্বোপরি সামাজিকভাবে দায়িত্ববান একজন সোশ্যালি রেসপন্সিবল মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন, যেটা আমাদের সকলেরই চেষ্টা থাকবে। এইটুকু বলেই সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। নমস্কার।